হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন ধরে বন্ধুরা প্ল্যান করছিলাম যে আমরা দেওঘর যাব, সেই মতো সবাই মিলে 1 মাস আগে টিকিটও কাটা হয়ে গেছিলো, কিন্তু কিছু প্রবলেমের জন্য আমাদের দেওঘর যাওয়াটা হচ্ছিল না। কিন্তু ফাইনালি আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা সবাই দেওঘর যাব। তো আমরা আমাদের দেওঘর যাওয়ার ডেটটাও চলে এসেছিলো এবং অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের সবাই মিলে একটা ক্যাব বুক করে আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। এবং হাওড়া স্টেশন, সত্যি কথা বলতে আমি আগে একবার গেছি, কিন্তু হাওড়া ব্রিজ ওইভাবে দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখছিলাম। তো তারপর সবাই মিলে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, আমরা ট্রেনে উঠেও গেছিলাম। এবং আমি আর মিতালি দরজার সামনে একটু দাঁড়িয়েছিলাম, বিকজ প্রচণ্ড, যেহেতু আমাদের স্লিপার ক্লাস ট্রেন ছিল, এসি ছিল না, তো প্রচণ্ড গরম লাগছিলো বলে আমি আর মিতালি একটুখানি দরজার সামনেটা দাঁড়িয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম সকালবেলা। আমাদের ট্রেন লেট থাকার জন্য আমরা একটু দেরি করে পৌঁছেছিলাম। সকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম জোসিটি স্টেশনে, এবং সেখান থেকেই তোমাকে অটোওয়ালা বা টোটোওয়ালা সবাই বলবে যে দেওঘর যাওয়ার কথা, এবং তারাই হোটেল ফোটেল ঠিক করে দেবে। এবং দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছিলাম, এবং সবাই মিলে বন্ধুরা মিলে গেছিলাম। তারপর ওই অটোওয়ালাই আমাদের একটা হোটেল ঠিক করে দিয়েছিল। তারপর আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে, কারণ যেহেতু আমরা জার্নিং করে এসেছিলাম এবং আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হোটেলেরই পাশে একটা হোটেলে, রেস্টুরেন্টে খেতে। সবাই মিলে ধোসা, ছোলে ভাটুরা এইসব খেয়ে নিয়েছিলাম। তারপর সবাই মিলে হোটেলে এসে রেডি ফেডি হয়ে পৌঁছে গেছিলাম সাইট সিন দেখতে। দেখতেই পাচ্ছ আমি পুরোটা রেডি হয়ে গেছিলাম, আর আমাকে দেখতে একটু কিউট লাগছে, জানি আমাকে দেখতে কিউট, ইটস ওকে। তারপর আমরা চলে গেছিলাম কয়েকটা সাইট সিন দেখতে। সাইট সিন দেখতে যাওয়ার ফার্স্ট ভিজিটটাই আমাদের ছিল বাসুকীনাথের মন্দির। তো বাসুকীনাথের মন্দির যাওয়ার সময় না অনেক, মানে কি বলবো, টোটো তোমরা তো হোটেল থেকেই পেয়ে যাবে। যদি বলো হোটেলের লোককে যদি বলো যে আমাদের একটা টোটো বুক করে দিন, আমরা সাইট সিন করবো, তারাই তোমাদের মিনিমাম রেঞ্জের মধ্যে করে দেবে। এবং টোটোতে যাওয়ার সময় আমরা একটুখানি খাওয়া দাওয়া করছিলাম, হ্যাঁ, নারকেল, কেউ আইসক্রিম খাচ্ছিলাম। তো প্রচণ্ড মজা করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম বাসুকীনাথের মন্দির। মন্দিরটা দেখে তো আমাদের ওইখানে গেলে একটা অদ্ভুত শান্তি লাগে। তো যে কোনো মন্দিরে গেলেই অদ্ভুত শান্তি লাগে, আর ভোলে বাবার মন্দিরে গেলে তো সেখানে তো লাগেই। তারপর আমরা সবাই মিলে ডালাও কিনে নিলাম। ছোটো ছোটো ডালা কিনতে পাওয়া যায়, 20-30 টাকা দাম নেবে, এবং গঙ্গা জলের বোতলও কিনতে পাওয়া যায়। এবং তোমরা ওইখান থেকেই পেয়ে যাবে, এবং ওখান থেকে তোমরা পুরোহিত মশাইও পেয়ে যাবে, যে তোমাকে খুব সুন্দর করে মন্দিরের প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবে, প্লাস তোমাকে সুন্দর করে ওই বাসুকীনাথের মন্দিরে জলও ঢালতে দেবে। এবং ওরা হাত ধরে ধরে নিয়ে যাবে, বলবে যে এ নাও, এখানে জল ঢালো, এই হচ্ছে বাসুকীনাথের মন্দির। তারপর আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে আমাদের ভোলে বাবা। আমাদের সব সময় পাশে থাকে। সে শুধু আমাদের বলে যে তোমরা কাজ করে যাও, ফলের চেষ্টা করো না। তারপর আমরা এইভাবে চলে গেলাম বাসুকীনাথের মন্দিরে। দেখতেই পাচ্ছ সবাই পুরো একদম কী বলবো, হামলে পড়েছে ঠাকুরের সামনে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। কেউ হলুদ দিচ্ছে, কেউ সিঁদুর দিচ্ছে। এইভাবে আমরা পুজোটা কমপ্লিট করলাম, ওখানে সেলফি টেলফি তুলে নিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ে আমরা এইভাবে ট্রেকিং করে উঠছিলাম। হ্যাঁ, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, যেহেতু আমি একটু হেলদি চেহারা, সেই জন্য। কিন্তু বলেছিলাম যখন উঠবো তখন উঠেই গেছিলাম। আর এই দেখো আমাদের গাইড, ও সবসময় ওদের গাইডের থেকে লাঠি ফাটি নিয়ে, মানে ও নিজেই গাইড সেজে নিয়েছে, সোমনাথ। এবং গাইড আমাদেরকে পুরো পাহাড়, তারপরে ওইখানে রামায়ণের যে ইতিহাসটা আছে সেইটা জানানোর জন্য আমাদের কাছ থেকে 380 টাকা নিয়েছিল। এবং সেই গাইডই আমাদের পুরো পাহাড়টাকে ঘুরে দেখিয়েছিল। ওইখানে 3টে পাহাড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3টে পাহাড় নিয়ে ত্রিকুট পাহাড় নাম হয়েছে। যেহেতু এখন 2টো পাহাড়ে যেতে দেয় না, তার কারণ হচ্ছে যেহেতু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেই জন্য একটাই পাহাড়ে উঠতে দেয়, সেটা হচ্ছে মহেশ্বর পাহাড়। তো তারপরেই আমরা ওখান থেকে কিছু বাঁদর, ওখানে 3 লাখ বাঁদর আছে, প্রচুর বাঁদর আছে। তো তোমরা ভুল করেও ওখান থেকে বাদাম ফাদাম নিয়ে উঠো না, ওরা কিন্তু গায়ের মধ্যে ছেঁকে ধরবে। সেটা তোমাদের গাইড তোমাদের বলেই দেবে, সেটা কোনো ব্যাপার না। তারপরে তারা রাজা ওখান থেকে কিছু ছোলা কিনে তারপরে দেখতেই পাচ্ছ কত বাঁদর এসে গেছে, এবং তারাকে পুরো ছেঁকে ধরেছিল। আর ও তো বেচারি ভয় পেয়ে যাচ্ছিলো, তার মধ্যেও পরা ছিল শাড়ি, মানে এতটাই ভয় পেয়ে গেছিলো যে বলার মতো না। আর জায়গাটা প্রচণ্ডই ভালো ছিল,
মানে কি বলবো, খুবই সুন্দর। তোমরা গিয়ে ভিজিট করতে পারো, একবার তো অন্তত দেবঘর গিয়ে ভিজিট করতে পারো। তারপর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা পাশেই ওখানে একটা হোটেল আছে, কিছুটা গিয়ে একটা হোটেল আছে, আমরা ওখান থেকে ভাত ডাল স্যালাড খেয়ে নিয়েছিলাম 100 টাকার মধ্যে। 100 টাকার রেঞ্জের মধ্যে পেট ভরা খাবার তোমরা ওখানে পেয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম নলাক্ষা মন্দির। সরি আমি ভেতরটা ভিডিও করতে পারিনি, তার কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটাই হচ্ছে নলাক্ষা মন্দির, মানে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা খুবই সুন্দর ছিল, মন্দিরটার মধ্যে অদ্ভুত একটা শান্তি কাজ করছিল। প্রত্যেকটা মন্দিরে গেলেই শান্তি কাজ করবে। আর দেওঘর মানেই আমি বলবো যে ভোলে বাবার মন্দির, অনেকে বলে অনুকূল ধামের মন্দির, কিন্তু আমরা যেহেতু জ্যোতির্লিঙ্গ দেখতে গেছিলাম, বৈদ্যনাথ ধামে গেছিলাম, তো আমাদের তো প্রচণ্ডই ভালো লেগেছে, আমরা প্রচণ্ডভাবে মজা করেছি। এই 2 দিন কিভাবে কেটে গেছে আমাদের আমরা নিজেরাও হয়তো জানি না। তারপরে আমরা সবাই মিলে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে ভোরবেলা 4টের সময় আমরা উঠেছিলাম। হোটেলে ভোরবেলা 4টের সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম। তারপর সবাই মিলে রেডি ফেডি হয়ে চলে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথের মন্দিরে পুজো দিতে। মানে ওখানে নাকি অনেকক্ষণ লাইন দিতে হয়, প্রায় 3-4 ঘন্টা লাইন দিতে হয়। আর মানে লাইনটাই নাকি সবচেয়ে বেশি দিতে হয়। বলে না ভগবানের কাছে যাওয়া এত সহজ নেই, কষ্ট করলে তুমি কেষ্ট ঠিকই পাবে, কিন্তু কষ্ট করলে এখানে ভোলেনাথকেও পাওয়া যায়। সত্যি এত সুন্দর করে আমরা পুজো দেবো, এত সুন্দর করে যে আমরা ভোলেনাথের দর্শন পাবো, আমরা সত্যি কোনো দিন আশাও করতে পারিনি যে আমরা ভোলেনাথকে ছুঁতে পারবো, ওই শিলাটাকে ছুঁতে পারবো, ওই বৈদ্যনাথ শিলাটাকে আমরা ছুঁতে পারবো। তো তারপরে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আর এই দেখছো লাইন, এই সাপের মতো জিনিসটাকে ক্রস করতে মানুষের প্রচুর টাইম লেগে যায়, 3-4 ঘন্টা টাইম লেগে যায়। তারপর আমরা পুজো টুজো দিয়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম সন্ধেবেলার আরতি দেখতে। ওই আরতিটা দেখার মতো ছিল, আর পুরোহিতরা এমন সুন্দর করে পুজো করছিল, তা মানে বলার মতো না, খুবই সুন্দর করে দেখতে ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা হলো অদ্ভুত একটা শান্তি কাজ করছিল, যেটা আমি প্রত্যেকটা সময় বলছি। কারণ আমিও বলবো যে তোমরা সবাই একবার করে হলেও দেওঘর ভিজিট করো, বৈদ্যনাথ ধাম ভিজিট করো, আমি এটাই বলবো। তারপরে আমরা হোটেলের দিকে চলে যাই, সবাই আগে চলে গেছিলো, আমি আর তিথি একটু দেরি করে পৌঁছেছিলাম, কারণ আমরা জানতাম ওরা আমাদেরকে ফোন করবে, বাট ওরা আমাদেরকে করেনি। যাই হোক, তারপর আমি আর তিথিও ওই রাস্তা ধরে হোটেলের দিকে চলে এসেছিলাম। হোটেলে এসে আমরা একটু বসে, দেখতেই পাচ্ছ কতটা মজা করছিলাম, কতটা এনজয় করছিলাম সবাই। মানে কি বলবো, এনজয় লেভেলটা তুঙ্গে ছিল। আমি আগের আমার একটা ভিডিওতে বলেছি, যখন তুমি বন্ধুদের সাথে থাকবে না, এনজয়ের কোনো ঠিক ঠিকানা থাকবে না, মানে আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকবে না। বন্ধুত্ব জিনিসটাই এরকম। আর আমাদের পান্ডা যে গ্রুপটা, ওই গ্রুপের সঙ্গে তুমি যদি কোনো দিন আমাদের সাথে যেতে চাও, তাহলে আমি বলবো যে এনজয় লেভেলের শেষ থাকবে না। এনজয় প্রচণ্ড হয়, আর মজা সেরকমই হয়। আর হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, কেউ মন মরা হয়ে থাকবে না। তারপরে আমরা রাত্রিবেলা ঘুমাতে 4টে বেজে গেছিলাম। তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেও গেছিলাম, এবং উঠে একটা টোটো ধরে চলে এসেছিলাম স্টেশনে। তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছিলাম, তার কারণ তিথির যেহেতু টিকিটটা কাটা ছিল না, সেই জন্য তিথিকে টিকিটটা কাটার জন্য আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে পৌঁছেও গেছিলাম। এবং স্টেশনে পৌঁছেই তিথির টিকিট কেটে এসে দেখি একটা বড় বাজে দুঃসংবাদ আমাদের জন্য ওয়েট করছিল। কারণ আমাদের যে ট্রেন ছিল পূর্বা এক্সপ্রেস, সেটা 3 ঘন্টা লেট ছিল, 3 থেকে 3.5 ঘন্টা লেট ছিল। জানি না কিছু প্রবলেমের জন্য লেট ছিল, কিন্তু কী করব সবাই তো বসে বসে বোর হচ্ছিলাম। তারপর দেখলাম দূরে কিছু দিদা খুব সুন্দর করে নেচে নেচে গান করছিল, আর সেটাই আমরা এনজয় করছিলাম, মজা করছিলাম, আর খুব ভালো লাগছিলো ওদের গান শুনতে। তার দেখতেই পাচ্ছ সবার মুখ বেজার করে রয়েছে, যেহেতু আমাদের ট্রেনটা লেট। কি করব, কিছু করার নেই, একটা বিচ্ছিরি ট্রেন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যেই ট্রেনেই যাও না কেন, দেওঘর পূর্বা এক্সপ্রেসে যেও না। যেমন নোংরা, তেমনি ট্রেন লেট করে, ট্রেন লেটে যায়, লেটে ঢোকায়। আমাদের বুঝতেই পারছো আমাদের অবস্থা কীরকম ছিল। আমি কেন বলছি এই কথা, যে কোনো ট্রেনে যেতে পারো, কিন্তু পূর্বা এক্সপ্রেসে একদমই যেও না। তার কারণ একটাই, যে পূর্বা এক্সপ্রেস ভীষণ লেট করে, আর প্রচণ্ডই জঘন্য। তারপরে আমরা হাওড়া স্টেশন নেমেও গেলাম, এবং হাওড়া স্টেশন নেমে আমরা একটা ক্যাব বুক করে নিলাম। ক্যাব বুক করে, যেহেতু আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম না, আমাদের তখন শুধু একটাই চিন্তা ছিল মাথার মধ্যে, কখন বাড়ি যাব, ফ্রেশ হব, আর খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। আমার পুরো জার্নিটাতে প্রচণ্ডই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার